আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হল, কেন্দ্রীয় সরকারি কর্মীদের ভোট গণনা কেন্দ্রে সুপারভাইজার হিসেবে নিয়োগ করা হচ্ছে এই অভিযোগ জানিয়ে তৃণমূল কংগ্রেসের দায়ের করা একটি আবেদন খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। গণনা কেন্দ্রগুলিতে নিরাপত্তা আরও জোরদার করতে নির্বাচন কমিশন কিউআর কোড ভিত্তিক পরিচয়পত্র চালুর সিদ্ধান্ত নিয়েছে। ভোটযন্ত্রে কারচুপির উদ্দেশ্যেই ভোট গ্রহণের 4 দিন বাদে গণনার ব্যবস্থা করা হয়েছে বলে তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিযোগ করেছেন। এদিকে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে খারিজ করে দিয়েছেন। কলকাতার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে পোস্টাল ব্যালট পৃথকীকরণের কাজের জন্য সংশ্লিষ্ট সকল পক্ষকেই আগে অবহিত করা হয় বলে নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়েছে। এবছরের মাধ্যমিক পরীক্ষার ফল আগামী 8ই মে প্রকাশিত হতে চলেছে। আজ বুদ্ধ পূর্ণিমা। এই উপলক্ষে বৌদ্ধ ধর্মাবলম্বীরা নানান অনুষ্ঠানের আয়োজন করেছেন। পুরুলিয়ায় এই উপলক্ষে চলেছে শিকার উৎসবের প্রস্তুতি। অনুকূল বায়ু প্রবাহ ও জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় রাজ্যের বিভিন্ন এলাকায় আজও ঝড় বৃষ্টির পূর্বাভাস। তাপমাত্রা এক ধাপ্পায় অনেকটাই নেমেছে। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় সরকারি কর্মীদের ভোট গণনা কেন্দ্রে সুপারভাইজার হিসেবে নিয়োগ করা হচ্ছে এই অভিযোগ জানিয়ে তৃণমূল কংগ্রেসের দায়ের করা একটি আবেদন খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি কৃষ্ণা রাও গতকাল তাঁর রায়ে স্পষ্ট জানিয়েছেন, গণনা কেন্দ্রে কাদের সুপারভাইজার হিসেবে নিযুক্ত করা হবে সে বিষয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তে আদালত হস্তক্ষেপ করতে পারে না। কেন্দ্রীয় সরকারি দপ্তর অথবা কেন্দ্রীয় রাষ্ট্রায়ত্ত সংস্থার কর্মীদের কাউন্টিং সুপারভাইজার হিসেবে নিয়োগ করার ক্ষেত্রে আদালত বেআইনি কোনো কিছু দেখছে না বলেও বিচারপতি জানিয়েছেন। তবে তৃণমূল কংগ্রেসের কোন প্রার্থী বিজেপি প্রার্থীর কাছে পরাজিত হলে সেক্ষেত্রে সুপারভাইজার হিসেবে কেন্দ্রীয় সরকারি কর্মচারীর ভূমিকা আছে এমন প্রমাণ মিললে জনপ্রতিনিধিত্ব আইনের 100 নম্বর ধারা অনুযায়ী পরাজিত প্রার্থী ফলাফল চ্যালেঞ্জ করতে পারবেন বলেও বিচারপতি রাও তার নির্দেশে জানিয়েছেন। নির্বাচন কমিশন গণনা কেন্দ্রগুলিতে নিরাপত্তা আরও জোরদার করতে কিউআর কোড ভিত্তিক পরিচয়পত্র চালুর সিদ্ধান্ত নিয়েছে। গণনা কেন্দ্রে ঢোকার অনুমতি নেই এমন ব্যক্তির প্রবেশ রোধেই নতুন এই ব্যবস্থা বলে কমিশন সূত্রে জানা গেছে। আগামী 4 মে পশ্চিমবঙ্গ ছাড়াও অসম, কেরালাম, তামিলনাড়ু ও পুডুচেরি বিধানসভা নির্বাচনের গণনা থেকেই এই ব্যবস্থা চালু হবে। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এবার গণনা কেন্দ্রে প্রবেশের জন্য থাকছে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা। প্রথম ও দ্বিতীয় স্তরে রিটার্নিং অফিসারের দেওয়া ফটো আইডি কার্ড ম্যানুয়ালি পরীক্ষা করা হবে। তৃতীয় স্তরে কিউআর কোড স্ক্যানের মাধ্যমে পরিচয় যাচাইয়ের পর গণনা কক্ষে প্রবেশের অনুমতি মিলবে। এই কিউআর কোড ভিত্তিক পরিচয়পত্র প্রযোজ্য হবে গণনা কেন্দ্রে প্রবেশাধিকার প্রাপ্ত সমস্ত ব্যক্তির ক্ষেত্রেই। এদের মধ্যে আছেন রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, গণনা কর্মী, প্রযুক্তিগত কর্মী, প্রার্থী, নির্বাচনী এজেন্ট ও গণনা এজেন্টরা। একই সঙ্গে প্রতিটি গণনা কেন্দ্রে মিডিয়া সেন্টার তৈরি করা হবে গণনা কক্ষের কাছেই। জেলা নির্বাচন আধিকারিক ও রিটার্নিং অফিসারদের নতুন ব্যবস্থা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সমস্ত প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। প্রশিক্ষিত কর্মী মোতায়েন করে নির্ধারিত চেক পয়েন্টে নিরাপত্তা নিশ্চিত করার ওপরেও জোর দেওয়া হয়েছে। কলকাতার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে পোস্টাল ব্যালট পৃথকীকরণের সময় কর্মীদের উপস্থিতির ভিডিওকে কেন্দ্র করে গতরাতে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়। ইভিএমে জালিয়াতির অভিযোগ তুলে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকেরা সেখানে জড়ো হন। ছিলেন দলের 2 প্রার্থী শশী পাজা ও কুণাল ঘোষ। তারা অভিযোগ করেন, স্ট্রং রুমের ভেতরে সন্দেহজনক কিছু গতিবিধি দেখা গেছে। দ্রুত সেখানে পৌঁছে যান বিজেপির প্রার্থী তাপস রায় ও সন্তোষ পাঠক। 2 দলের কর্মী সমর্থকদের মধ্যে বচসা ও ধাক্কাধাক্কির পরিস্থিতির সৃষ্টি হয়। এদিকে নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়েছে, বিকেল 4টের পর বিভিন্ন বিধানসভা আসনে পোস্টাল ব্যালট পৃথকীকরণের কাজ চলবে। সেজন্য রাজনৈতিক দলের প্রতিনিধিদের আগেই উপস্থিত থাকতে বলা হয়েছিল। কমিশন এক বিবৃতিতে জানিয়েছে, ভোট পরবর্তী প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে ইভিএম ও পোস্টাল ব্যালটের সুরক্ষা ব্যবস্থা সুনিশ্চিত করা হয়েছে। ভোট গ্রহণের পর 7টি স্ট্রং রুম প্রার্থী, নির্বাচনী এজেন্ট ও জেনারেল অবজারভারদের উপস্থিতিতে যথাযথভাবে বন্ধ ও সিল করা হয়। ভোট দেওয়া ইভিএম সম্বলিত মূল স্ট্রং রুমগুলি সম্পূর্ণ সুরক্ষিত ও তালাবন্ধ অবস্থায় রয়েছে। একই চত্বরে পোস্টাল ব্যালটের জন্য পৃথক স্ট্রং রুম রয়েছে, যেখানে বিধানসভা কেন্দ্র অনুযায়ী ভোট দেওয়া ব্যালট পেপার এবং ইটিবিপিএস রাখা রয়েছে।
তৃণমূল কংগ্রেস ও বিজেপি প্রতিনিধিদের উপস্থিতিতেই স্ট্রং রুমের নিরাপত্তা ও সিল করার বিষয়টি দেখানো হয় বলে কমিশনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে। স্ট্রং রুম নিয়ে বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গতরাতে কলকাতার সাখাওয়াত মেমোরিয়াল স্কুলের স্ট্রং রুমে যান। ভোট যন্ত্রে কারচুপির উদ্দেশ্যেই ভোট গ্রহণের 4 দিন বাদে গণনার ব্যবস্থা করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সিসিটিভি ক্যামেরার ফুটেজে সন্দেহজনক কিছু দেখেই তারা তৎপর হন বলে মমতা জানান। ইভিএমে কারচুপির কোনো চেষ্টা হলে তারা সব রকমভাবে তা প্রতিহত করার চেষ্টা চালাবেন বলেও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। প্রেসকে বলেছে একটা সিসিটিভি নিতে, ভেতরের ব্যাপারটা প্রেসও যাতে ওয়াচ করতে পারে, কারণ এটা ট্রান্সপারেন্সি মেনটেনের জন্য। কারণ তোমরাও তো সারাক্ষণ নজর রাখো কোথায় কি হচ্ছে না হচ্ছে, এবং তোমাদের জানবার অধিকার আছে। নেতাজি ইন্ডোরে যেটা আমরা দেখেছি ক্ষুদিরামে, এটা হলে তো মুশকিল না। আমাকে তো দেখতে হবে মানুষ যে ভোটটা দিয়েছে সেই ভোটটা যাতে রক্ষা করা যায়। আমাদের কাছে 6-7টা কমপ্লেন এসছে বলেই তো ছুটে এসছে, কারণ ওখানে একমাত্র ওয়ান সাইডেড ফোর্স আছে। রাজ্য পুলিশ নিজেরা যদি নিজেদের দায়িত্ব পালন না করে, এখন তো আমার হাতে নেই, ইলেকশন কমিশনের হাতে, তাদের তো তাদের ব্যর্থতা। স্বচ্ছতা বজায় রাখতে নির্বাচন কমিশনকে রাজ্য জুড়ে সব স্ট্রং রুমের বাইরে সিসিটিভি ক্যামেরা বসানোর আর্জি জানান তৃণমূল কংগ্রেস নেত্রী, যাতে বাইরে থেকে সংবাদ মাধ্যম বা যে কোনো দলের সমর্থকেরা তা দেখতে পান। এদিকে গণনা কেন্দ্রের কারচুপি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে অভিযোগ করেছেন তা সম্পূর্ণ ভিত্তিহীন বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল স্পষ্ট জানিয়েছেন। আকাশবাণীকে দেওয়া গতরাতে এক বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেন, গণনা কেন্দ্রে পর্যাপ্ত সিসিটিভির বন্দোবস্ত রয়েছে। কঠোর নিরাপত্তার জন্য প্রতিটি কেন্দ্রে মোতায়েন করা হয়েছে পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী। তারপরেও যদি কোনো অভিযোগ থাকে তা নির্দিষ্ট জায়গায় জানানোর ব্যবস্থা থাকছে বলে শ্রী আগরওয়াল উল্লেখ করেন। কলকাতা নর্থে 7টা অ্যাসেম্বলি সিট আছে, 7টা সিট মধ্যে 7টা স্ট্রং রুম আছে যেখানে ইভিএম রাখা আছে, ওটা সিল্ড আর বন্ধ আছে। একটা সেপারেট স্ট্রং রুম আছে যেখানে আপনার পোস্টাল ব্যালট আছে, ওখানে আপনার সিসিটিভি আছে, এভরিথিং ইজ ক্যাপচার্ড। বাইরে স্ট্রং রুম আছে, বাইরে যেটা আছে আপনার সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সেস আছে, ওখানে কোনো স্কোপ নেই গন্ডগোলে যেটা আছে, সিনিয়র অফিসার ওখানে আছেন। তারপরে যদি কোনো এমন থাকবে কি যেটা কোনো ইস্যু আছে যেটা ক্যান বি প্রুভড, সাম এভিডেন্স আছে, তারপরে তো হবে। কিন্তু আমাদের তো কোনো দিচ্ছে না ওখানে কোনো, ইভেন এটাও কোনো ডাউট আছে কি কেউ ওখানে ম্যানিপুলেশন করার চেষ্টা করলো। রাজ্যে ভোট পরবর্তী হিংসা মোকাবিলায় নির্বাচন কমিশন সব রকমের ব্যবস্থা নিচ্ছেন বলেও তিনি জানান। এদিকে ভোট দিতে গিয়ে হাওড়ার উদয়নারায়ণপুরে 82 বছরের পূর্ণচন্দ্র দলুয়ের মৃত্যুকে কেন্দ্র করে রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অসহযোগিতার যে অভিযোগ এনেছে তা সম্পূর্ণ মিথ্যে বলে নির্বাচন কমিশন জানিয়েছে। সমাজ মাধ্যমে এক বার্তায় কমিশন জানায়, অসুস্থ ওই ব্যক্তিকে ইভিএম পর্যন্ত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তার পুত্রকে বুথের ভেতরে ঢোকার অনুমতি দেওয়া হয়। ভোট দেওয়ার পর হঠাৎই অসুস্থ হয়ে মৃত্যু হয় ওই বৃদ্ধের। কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কোনো রকম হাতাহাতির ঘটনা ঘটেনি বলেও স্পষ্ট জানিয়েছে নির্বাচন কমিশনের সাধারণ পর্যবেক্ষক। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। এবছরের মাধ্যমিক পরীক্ষার ফল আগামী 8ই মে প্রকাশিত হতে চলেছে। সকাল 9:30 এক সাংবাদিক বৈঠকে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করবেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। পর্ষদের তরফে জানানো হয়েছে 10টা 15 থেকে ওয়েবসাইটে রেজাল্ট দেখতে পারবেন পরীক্ষার্থীরা। এছাড়া গুগল প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করেও ফলাফল জানা যাবে। উল্লেখ্য, এবার পরীক্ষা শেষ হওয়ার 84 দিনের মাথায় প্রকাশিত হতে চলেছে মাধ্যমিকের ফল। আজ বুদ্ধ পূর্ণিমা। গৌতম বুদ্ধের জন্মদিন ও মহাপরিনির্বাণ উপলক্ষে এই বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমা বৌদ্ধ ধর্মাবলম্বীদের এক পবিত্র উৎসব। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ মন্দিরগুলিতে গৌতম বুদ্ধের পুজো সহ নানান ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই বৈশাখী পূর্ণিমা তিথিতেই গৌতম বুদ্ধ তার সাধনায় সিদ্ধি লাভ করেন ও পরবর্তীকালে মহাপরিনির্বাণ লাভ করেন। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে প্রতি বছরের মতো এবারেও শিকার উৎসব বা সেন্দ্রার প্রস্তুতি চলেছে জোর কদমে। পুরুলিয়া ছাড়াও পার্শ্ববর্তী বিহার, ওড়িশা, ঝাড়খণ্ড সহ বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ এই শিকার উৎসবে অংশ নিতে ভিড় জমান। আজ ঐতিহাসিক মে দিবস। নানা অনুষ্ঠানে দিনটি পালিত হচ্ছে।
অনুকূল বায়ু প্রবাহ ও বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় রাজ্যের বেশিরভাগ জেলায় আজও বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গে উপকূলের জেলাগুলিতে 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। উপকূলবর্তী এলাকায় ঝড় বৃষ্টির পূর্বাভাস থাকায় মৎস্যজীবীদের 4 তারিখ পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে। এদিকে ঝড় বৃষ্টির ফলে তাপমাত্রা অনেকটাই কমেছে। আলিপুরে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 19.8 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের তুলনায় যা 6.3 ডিগ্রি কম। স্থানীয় সংবাদ শেষ হলো। আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ খবর। প্রধানমন্ত্রী নতুন দিল্লিতে বিভিন্ন দূতাবাসের প্রধানদের একাদশ সম্মেলনে দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলি তুলে ধরার পরামর্শ দেন। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী আজ ওড়িশার রায়গড়ায় 4র্থ পর্বের প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার সূচনা করবেন। কেন্দ্রীয় সরকারি কর্মীদের ভোট গণনা কেন্দ্রে সুপারভাইজার হিসেবে নিয়োগ করা হচ্ছে, এই অভিযোগ জানিয়ে তৃণমূল কংগ্রেসের দায়ের করা একটি আবেদন খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। দেশজুড়ে আজ চিরাচরিত উৎসাহ উদ্দীপনায় বুদ্ধ পূর্ণিমা পালিত হচ্ছে। উত্তরাখণ্ডে আদি কৈলাস যাত্রা আজই শুরু হচ্ছে। আইপিএল ক্রিকেটে গুজরাট টাইটান্স 4 উইকেটে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হারিয়ে দিয়েছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল নতুন দিল্লিতে বিভিন্ন দূতাবাসের প্রধানদের একাদশ সম্মেলনে ভাষণ দিয়েছেন। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, শ্রী মোদী বিভিন্ন দেশে ভারতের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলি তুলে ধরার মূল্যবান পরামর্শ দিয়েছেন। বিদেশ মন্ত্রক 28 থেকে 30 এপ্রিল পর্যন্ত এই সম্মেলনের আয়োজন করে। উদ্বোধনী ভাষণ দেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। 3 দিন ধরে চলা এই সম্মেলনে বিভিন্ন ভারতীয় দূতাবাসের প্রধান যোগব্যায়াম, ভূ রাজনৈতিক ঘটনাবলী, নতুন প্রযুক্তি, ভারতের বিভিন্ন ঘটনাবলীর প্রচার এবং ভবিষ্যতের চাহিদা অনুযায়ী কূটনীতির মতো বিষয়গুলি নিয়ে আলোচনা করেছেন। এবছরের সম্মেলনের মূল ভাবনা ছিল 2047-এর জন্য ভারতীয় কূটনীতির সংস্কার। দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলিতে জনসম্পদ ও কর্মক্ষমতা বাড়াতে একগুচ্ছ বড় পদক্ষেপ নিয়েছে কেন্দ্র। কেন্দ্রীয় অর্থমন্ত্রক জানিয়েছে, 2025-26 অর্থবর্ষে দেশের বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংকে মোট 50,552 জন প্রার্থীকে নিয়োগের জন্য মনোনীত করা হয়েছে এবং তাদের হাতে নিয়োগপত্রও তুলে ধরা হয়েছে। IBPS এর মাধ্যমে পরিচালিত এই নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছতা ও দক্ষতার এক অনন্য নজির সৃষ্টি করেছে। কৃষক কল্যাণ ও গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ ওড়িশার রায়গড়ায় 4র্থ পর্বের প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা PMGSY এর সূচনা করবেন। এর ফলে ওই রাজ্যের উন্নয়নে আরও গতি আসবে। গ্রামোন্নয়ন মন্ত্রক জানিয়েছে, এই উদ্যোগে 1,698 কোটি টাকারও বেশি ব্যয়ে প্রায় 1,701 কিলোমিটার দৈর্ঘ্যের 827টি সড়ক প্রকল্প বাস্তবায়িত হবে। 898টি জনপদ প্রথমবারের মতো সারা বছর ব্যবহারযোগ্য রাস্তা পাবে। এর ফলে স্কুল, হাসপাতাল, বাজার এবং অন্যান্য প্রয়োজনীয় পরিষেবাগুলি পাওয়া যাবে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব শ্রীনগর জম্মু বন্দে ভারত এক্সপ্রেস পরিষেবার বর্ধিত যাত্রাপথের আনুষ্ঠানিক সূচনা করেছেন গতকাল। এই উপলক্ষে জম্মু তাওয়াই রেল স্টেশন থেকে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, জম্মু ও শ্রীনগরের মধ্যে এই সরাসরি রেল সংযোগ চালু হওয়ার ফলে উপত্যকার যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন এসেছে। কেন্দ্রীয় সরকারি কর্মীদের ভোট গণনা কেন্দ্রে সুপারভাইজার হিসেবে নিয়োগ করা হচ্ছে, এই অভিযোগ জানিয়ে তৃণমূল কংগ্রেসের দায়ের করা একটি আবেদন খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি কৃষ্ণা রাও গতকাল তার রায়ে স্পষ্ট জানিয়েছেন, গণনা কেন্দ্রে কাদের সুপারভাইজার হিসেবে নিযুক্ত করা হবে সে বিষয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তে আদালত হস্তক্ষেপ করতে পারে না। কেন্দ্রীয় সরকারি দফতর অথবা কেন্দ্রীয় রাষ্ট্রায়ত্ত সংস্থার কর্মীদের কাউন্টিং সুপারভাইজার হিসেবে নিয়োগ করার ক্ষেত্রে আদালত বেআইনি কোনো কিছু দেখছে না বলেও বিচারপতি জানিয়েছেন। তবে তৃণমূল কংগ্রেসের কোনো প্রার্থী বিজেপি প্রার্থীর কাছে পরাজিত হলে সেক্ষেত্রে সুপারভাইজার হিসেবে কেন্দ্রীয় সরকারি কর্মচারীর ভূমিকা আছে এমন প্রমাণ পাওয়া গেলে জনপ্রতিনিধিত্ব আইনের 100 নম্বর ধারা অনুযায়ী পরাজিত প্রার্থীর ফলাফল চ্যালেঞ্জ করতে পারবেন বলেও বিচারপতি তার নির্দেশে জানিয়েছেন। এদিকে ভোট যন্ত্রে কারচুপির উদ্দেশ্যেই ভোট গ্রহণের 4 দিন বাদে গণনার ব্যবস্থা করা হয়েছে বলে তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অভিযোগ। স্ট্রংরুম নিয়ে বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে তিনি গতরাতে কলকাতার সাখাওয়াত মেমোরিয়াল স্কুলের গণনা কেন্দ্রে যান। স্বচ্ছতা বজায় রাখতে নির্বাচন কমিশনকে রাজ্য জুড়ে সব স্ট্রংরুমের বাইরে সিসিটিভি ক্যামেরা বসানোর আর্জি জানিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী।
এদিকে কলকাতার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে পোস্টাল ব্যালট পৃথকীকরণের সময় কর্মীদের উপস্থিতির ভিডিওকে কেন্দ্র করে গতকাল ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়। ইভিএম এর জালিয়াতির অভিযোগ তুলে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা সেখানে উপস্থিত হন। আসেন তৃণমূল কংগ্রেসের দুই প্রার্থী শশী পাঁজা ও কুণাল ঘোষ। তারা অভিযোগ করেন স্ট্রং রুমের ভেতরে সন্দেহজনক গতিবিধি দেখা গেছে। দ্রুত সেখানে পৌঁছে যান বিজেপি প্রার্থী তাপস রায় ও সন্তোষ পাঠক। দুদলের কর্মী সমর্থকদের মধ্যে ধাক্কাধাক্কির পরিস্থিতি সৃষ্টি হয়। এদিকে নির্বাচন কমিশন আগেই জানিয়েছিল গতকাল বিকেল 4টের পর বিভিন্ন বিধানসভা আসনে পোস্টাল ব্যালটগুলির পৃথকীকরণের কাজ করা হবে। এ সংক্রান্ত যাবতীয় নির্দেশ আগেই দেওয়া হয়েছিল। এক বিবৃতিতে কমিশন জানিয়েছে নির্বাচন পরবর্তী প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতেই ইভিএম ও পোস্টাল ব্যালটের সুরক্ষা ব্যবস্থা সুনিশ্চিত করা হয়েছে। রাজ্যে ভোট পরবর্তী হিংসার মোকাবিলায় কমিশন সব রকমের ব্যবস্থা নিচ্ছে। মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ কুমার আগরওয়াল সাংবাদিকদের বলেন, কয়েকটি জায়গায় বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে এবং সে ব্যাপারে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে দুজনকে। পুনর্নির্বাচন নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। এ সংক্রান্ত সমস্ত অভিযোগ পরীক্ষা করে দেখার পরই সেই রিপোর্ট দিল্লিতে পাঠানো হবে। তারপর নির্বাচন কমিশন চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। তিনি আরও জানান, ইভিএম সংক্রান্ত অভিযোগের সংখ্যা 77ই দাঁড়িয়ে রয়েছে। নতুন করে আর কোনো অভিযোগ পাওয়া যায়নি। কাউন্টিং সেন্টার বা গণনা কেন্দ্রে নিরাপত্তা নিয়ে কিছু অভিযোগ এসেছে বলে তিনি স্বীকার করেন। এর প্রেক্ষিতে তিনি জানান, কমিশনের প্রতিনিধিরা ইতিমধ্যেই এ ব্যাপারে প্রয়োজনীয় খোঁজ খবর নিচ্ছে। এবার ফ্যাসিলিটেশন সেন্টার যে 2024 আরম্ভ করেছে ইসিআই, যেখানে ট্রেনিং হচ্ছে ওখানে আপনি ব্যালট আপনি নিয়ে ওখানে দিতে পারেন। দিতে পরে যেদিন আপনার অন্য ইভিএম আসে ও ব্যালট भी এখানে এসে যায় স্ট্রং রুমে। কিন্তু তাপাত যেটা থাকে যে ইভিএম স্ট্রং রুম আছে ওটা সব এক এক কনস্টিটুয়েন্সি এক এক থাকে। ওটা খুলবে শুধু 4 তারিখে যখন কাউন্টিং আরম্ভ হবে। অন্য যেটা আছে ওটা সেগ্রিগেশন করার জন্য আপনার যে আছে এখানে সেগ্রিগেট হয় এসি ওয়াইজ, জেলা ওয়াইজ। দেশ জুড়ে আজ চিরাচরিত উৎসাহ উদ্দীপনায় বুদ্ধ পূর্ণিমা পালিত হচ্ছে। এই দিনটিতে জন্মগ্রহণ করেছিলেন গৌতম বুদ্ধ। এই তিথিতেই তার মহাপরিনির্বাণ হয়। বুদ্ধ পূর্ণিমা পৃথিবী জুড়ে উদযাপিত হয়। ভারত ছাড়াও নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মিয়ানমার, সিঙ্গাপুর, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া সহ একাধিক দেশে বৌদ্ধ ও হিন্দু ধর্মের মানুষেরা এই তিথি উদযাপন করেন। বুদ্ধ পূর্ণিমার পুণ্যতিথির প্রাক্কালে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এক বার্তায় রাষ্ট্রপতি বলেন, এই পবিত্র দিনটি ভগবান বুদ্ধের মর্তে আগমন, বোধিলাভ ও মহাপরিনির্বাণের মতো যুগান্তকারী ঘটনার সাক্ষী। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। এক বার্তায় তিনি বলেন, এই দিনটি নিরন্তর আত্মবিশ্লেষণ, সচেতনতা, আধ্যাত্মিকতা ও মানবতার পথ অনুসরণের সংকল্পের কথা বলে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ লের চোকলামসারে ফোটাংয়ে জিভেত সালে 2559তম বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে তথাগত বুদ্ধের স্মৃতি বিজড়িত পবিত্র নিদর্শন সম্বলিত একটি প্রদর্শনীর উদ্বোধন করবেন। কার্গিলে শ্রী শাহ লের সেন্ট্রাল ইনস্টিটিউট অফ বুদ্ধিস্ট স্টাডিজের দৈনিক 10,000 লিটার উৎপাদন ক্ষমতা সম্পন্ন একটি দুগ্ধ প্রক্রিয়াকরণ কেন্দ্রের শিলান্যাসও করবেন। উত্তরাখণ্ডে আদি কৈলাস যাত্রা আজই শুরু হচ্ছে। সুষ্ঠুভাবে যাত্রা সম্পন্ন করতে পিথোরাগড় জেলা প্রশাসন সব রকমের প্রস্তুতি নিয়েছে। এবছরের কৈলাস মানস সরোবর যাত্রা শুরু হবে জুন মাসে। যাত্রীদের 10টি দল লিপুলেক গিরিপথ অতিক্রম করে উত্তরাখণ্ড দিয়ে গন্তব্যে পৌঁছাবেন। আরও 10টি দল যাবে সিকিম হয়ে নাথুলা গিরিপথ দিয়ে। প্রতিটি দলে থাকবেন 50 জন করে যাত্রী। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, এই যাত্রার জন্য আবেদন করতে হলে kmy.gov.in এই ওয়েবসাইটটি খোলা রয়েছে। গুজরাটে আজ 66তম রাজ্য প্রতিষ্ঠা দিবস উদযাপিত হচ্ছে। এই উপলক্ষে মূল অনুষ্ঠান হবে আজ সন্ধ্যায় সুরাটে। রাজ্যপাল আচার্য দেবব্রত এবং মুখ্যমন্ত্রী দেবেন্দ্র প্যাটেল এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। দক্ষিণ গুজরাটে শিল্প উন্নয়নের জন্য তৃতীয় ভাইব্রেন্ট গুজরাট আঞ্চলিক সম্মেলন আজ সুরাটের অরো বিশ্ববিদ্যালয়ে শুরু হবে। আজ ঐতিহাসিক মে দিবস। দিনটি আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে উদযাপিত হয়ে থাকে। নানা অনুষ্ঠান ও কর্মসূচির মধ্য দিয়ে বিশ্বজুড়ে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা জানাতে এই দিন পালিত হয়। আইপিএল ক্রিকেটে গত রাতে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গুজরাট টাইটান্স 4 উইকেটে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হারিয়ে দিয়েছে। জয়ের জন্য 156 রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে গুজরাট টাইটান্স 4 উইকেট এবং 25 বল বাকি থাকতেই নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যায়। এর আগে প্রথমে ব্যাট করতে নেমে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু 19 ওভার 2 বলে 155 রান করে। আইপিএল ক্রিকেটে আজ
রাজস্থান রয়্যালস দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলবে। জয়পুরে সোয়াই মানসিং স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধে 7:30টায়। রাজস্থান 9 ম্যাচে 12 পয়েন্ট সংগ্রহ করে লিগ তালিকায় চতুর্থ এবং দিল্লি 8 ম্যাচে 6 পয়েন্ট সংগ্রহ করে সপ্তম স্থানে রয়েছে। মণিপুরের কাকচিং জেলার কাকচিং হায়ার সেকেন্ডারি স্কুলে জেলাভিত্তিক যোগ অলিম্পিয়াড 2026 অনুষ্ঠিত হয়। সামগ্রিক শিক্ষার অংশ হিসেবে যোগব্যায়ামকে উৎসাহিত করতেই এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। শেষে বিশেষ খবর আরও একবার। প্রধানমন্ত্রী নতুন দিল্লিতে বিভিন্ন দূতাবাসের প্রধানদের একাদশ সম্মেলনে দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলি তুলে ধরার পরামর্শ দেন। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী আজ ওড়িশার রায়গড়ায় চতুর্থ পর্বের প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার সূচনা করবেন। কেন্দ্রীয় সরকারি কর্মীদের ভোট গণনা কেন্দ্রে সুপারভাইজার হিসেবে নিয়োগ করা হচ্ছে, এই অভিযোগ জানিয়ে তৃণমূল কংগ্রেসের দায়ের করা একটি আবেদন খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। দেশ জুড়ে আজ চিরাচরিত উৎসাহ উদ্দীপনায় বুদ্ধ পূর্ণিমা পালিত হচ্ছে। খবর শেষ হলো।